বাতিল হয়ে গেছে জমির যে রেজিস্ট্রেশন পদ্ধতি সেটি কিভাবে বাতিল হলো এবং কি কারণে বাতিল হলো, এবং আপনার এই যে রেজিস্ট্রেশন পদ্ধতি যদি বাতিল হয়ে যায় তাহলে এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো আসলে কিভাবে সুরাহা হবে। আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে এই ধরনের আরো ভিডিও দেখার যদি কোনোভাবে মনে ইচ্ছা পোষণ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক করে বরাবরের মতোই আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আগে সম্পত্তির দলিল তৈরি করার পরে সেই দলিলের 2 কপি তৈরি করা হতো। 1 কপি আপনার রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রি করার সময় রেখে দেওয়া হতো, সেটি বালাম বইয়ের সঙ্গে সংযুক্ত করে সেটি আপনার সংরক্ষণ করা হতো, যেন ভবিষ্যতে যখন কোনো দলিল সংক্রান্ত কিংবা এই সম্পত্তির অনুকূলে যে ব্যক্তির মালিকানা হস্তান্তর হচ্ছে, যে সম্পত্তির গ্রহীতা, তাকে সম্পত্তির মালিকানা রাষ্ট্রীয়ভাবে বুঝে দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং আরেকটি কপি যে ব্যক্তি সম্পত্তির আপনার গ্রহীতা অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি হস্তান্তর করে মালিকানা গ্রহণ করলেন তাকে দেয়া হতো, তিনি যেন ওই দলিলের বলে সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারে কিংবা তার কাছে প্রমাণ যে তিনি সম্পত্তির মালিকানা অর্জন করলেন। এবং এই বিষয়টি সংগঠিত হয় রেজিস্ট্রি অফিসে সম্পত্তি রিলেটেড যত ডকুমেন্ট, বেচা কেনা, সকল শর্তাদি উল্লেখ করে ওই দলিলটি নিয়ে যাওয়ার পরে। এখন এই পদ্ধতিটিকে কিন্তু বাতিল করা হয়েছে। এই পদ্ধতিটি আর এইভাবে নাই, এই পদ্ধতিকে একটু মডিফিকেশন করা হয়েছে, আগের পদ্ধতিটাকে বাতিল করা হয়েছে। এবং এই পদ্ধতিটা মডিফিকেশন করার অন্যতম কারণ হচ্ছে জমি জমা সংক্রান্ত যেন কোনো সমস্যা না হয়। অর্থাৎ ইদানিং কালে যে সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে সেটি হলো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করছেন, তিনি যখন সম্পত্তি বিক্রি করলেন একটি দলিল তৈরি করে দিলেন এবং ওই দলিলটি আইনগত পন্থায় 2 কপি 1 কপি বালামে 1 কপি মালিকের কাছে হস্তান্তর করে দিলেন, সম্পত্তির সংক্রান্ত যে ঝামেলা সেটি চুকে গেল। কিন্তু না, পরবর্তীতে যে মালিক তিনি এসে আবার দেখা যাচ্ছে আরেকজনের কাছে ওই একই সম্পত্তি আবার বিক্রি করে দিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে দেখার কোনো সেরকম সুযোগ ছিল না যে এই সম্পত্তিটি আগে কার কাছে বিক্রি করা হয়েছিল কিনা কিংবা এই সম্পত্তির মালিক অন্য কেউ কিনা। অনেক সময় ভুয়া মালিক এসেও কিন্তু সম্পত্তি বিক্রি করে দিতেন এবং পরবর্তীতে দেখা দিত নানান ধরনের জটিলতা, কিংবা যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে তিনি সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন, পরে আরেকজন এসে সম্পত্তির মালিকানা দাবি করছেন, আদালতে মামলা মোকদ্দমা দায়ের করছেন। এখন যে ব্যক্তি ক্রয় করেছেন তিনিও পড়েছেন বিপদে, যে ব্যক্তি ভোগ দখল করছেন তিনিও পড়তেন বিপদে। তো এই বিষয়গুলোকে সহজীকরণ করার জন্য, যেন এই বিষয়গুলো না ঘটে, এই জন্য সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ আগের পদ্ধতিটাকে সম্পূর্ণভাবে বাতিল করে নতুন একটা পদ্ধতি এস্টাবলিশ করার কিন্তু চেষ্টা করছে। এবং এই পদ্ধতিটি এমন হলো, যখন আপনি একটি সম্পত্তি বিক্রয় করবেন তখন আপনি সম্পত্তির অনুকূলে মোট 3টি দলিল তৈরি করবেন এবং এই 3টি দলিলের মধ্যে আপনি যখন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে যাবেন তখন আপনি সম্পত্তির দলিল সম্পূর্ণ নির্ভুলভাবে 3টি কিন্তু তৈরি করতে হবে। কোনোটার সাথে কোনোটার যদি সামঞ্জস্য থাকে সেক্ষেত্রে কিন্তু 3 দলিলই বাতিল হয়ে যাবে। এখন আগে গেলে তাৎক্ষণিকভাবে সাক্ষী প্রমাণ মৌখিক আপনার এজলাসে কিন্তু সকল বিষয় সম্পন্ন করা হতো। এখন এজলাস একটু সময় নেবে। আপনি যখন যাবেন সাব রেজিস্ট্রি অফিসে তখন আপনার 3টি দলিল তার সামনে উপস্থাপন করতে হবে। তখন উপস্থাপন করার পরে একটি দলিল আপনার পাঠানো হবে এসিল্যান্ড অফিসে। এক্ষেত্রে স্ক্যান করে অনলাইনের মাধ্যমে পাঠাতে পারে কিংবা তার বেয়ারা কিংবা কর্মচারীর দ্বারাও কিন্তু পাঠাতে পারে। যখন এই দলিলটি আপনার সাব রেজিস্ট্রি অফিসের থেকে এসিল্যান্ড অফিসে পাঠানো হবে তখন এসিল্যান্ড অফিস থেকে নো অবজেকশন রিপোর্ট দেওয়া হবে। অর্থাৎ যিনি সম্পত্তির দলিল বলে সম্পত্তিটি বিক্রি করছেন তিনি আসল মালিক, এই সম্পত্তি ক্রয় বিক্রয়ে কোনো বাধা নেই। এই ধরনের যখন কোনো একটি নো অবজেকশন রিপোর্ট এসিল্যান্ড অফিস থেকে আসবে তখনই শুধুমাত্র এসিল্যান্ডরা এই সম্পত্তিটি রেজিস্ট্রেশন করে পরবর্তীতে হস্তান্তর করে দিবেন এবং এই দলিলগুলোর মধ্যে একটি দলিল বালাম বইয়ে আবার আগের মতো রেখে দিবেন, একটি মালিকের কাছে অর্থাৎ যে ক্রেতা তার কাছে হস্তান্তর করবেন, আর একটি আপনার ওই যে এসিল্যান্ড অফিসে সেখানে কিন্তু থেকে যাবে। এখানেই কিন্তু কাজ শেষ নয়। এখন আগে যেটা করা হতো রেজিস্ট্রি করার পর যে দলিল থাকে সেই দলিলের বলে পরবর্তীতে এসিল্যান্ড অফিসে গিয়ে দিনের পর দিন ঘুরে ধর্ণা দিয়ে দালালের শরণাপন্ন হয়ে কোনো মাধ্যমে ঘুষ প্রদান করে 2000 টাকার কাজ 40,000 50,000 টাকা দিয়েও কিন্তু অনেক সময় করা যেত না। এই বিষয়টিকেও কিন্তু এখন সহজীকরণ করা হচ্ছে, ই নামজারি করা হচ্ছে। এখন ই নামজারির যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে ওই যে এসিল্যান্ড অফিসে যে দলিলটি পাঠানো হলো সেই দলিলের বলে যখন এসিল্যান্ড অফিস বললেন যে এই সম্পত্তির অরিজিনাল মালিক ইনি, তাই সম্পত্তিটি হস্তান্তর করতে কোনো বাধা নেই। এখন আপনার ওই তাৎক্ষণিকভাবে কিন্তু আপনি একটি ফর্মের মাধ্যমে আপনার নামে নামজারি করার জন্য
ফি প্রদান করে আপনি কিন্তু নামজারির আবেদন করতে পারবেন। এবং এসিল্যান্ড অফিস থেকে যখন আপনাকে নো অবজেকশন রিপোর্ট দেওয়া হবে তখন আপনি ওই নো অবজেকশন রিপোর্টের ভিত্তিতে কিন্তু আপনি অতি দ্রুত সময়ের মধ্যে আপনার সম্পত্তিটি আপনার নামে নামজারি করে নিতে পারছেন। এখন এক্ষেত্রে যদি আপনার দলিলে ভুল থাকে কিংবা কোনোভাবে নামজারি ভুল হয় সেটি কিন্তু ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি নামজারি কিন্তু তাৎক্ষণিকভাবে পাচ্ছেন। এবং এই যে চলমান যে বিডিএস ভূমি জরিপ আসছে সেই বিডিএস ভূমি জরিপটিকে এমনভাবে সাজানো হচ্ছে, সরকার এমনভাবে বলছে যে এই বিডিএস ভূমি জরিপের কারণে ভূমি সংক্রান্ত বিষয়ের যে ঝামেলা সেটি অর্ধেকেরও বেশি কমে যাবে। অর্থাৎ আপনি ধরুন বিডিএস ভূমি জরিপে যদি আপনার নাম উল্লেখ করেন তাহলে সরকার ওই যে ডিজিটাল ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিচ্ছে, ওইটিতে একটি চিপ থাকে ছোট সিমের মতো, ওই সিমের সঙ্গে কিছু ডেটা থাকে, ওই ডেটার মধ্যে কিন্তু আপনার এই জমি জমা সংক্রান্ত বিষয় কিন্তু সম্পূর্ণ ঢুকিয়ে দেওয়া হবে। এখন আপনি যখনই সম্পত্তিটি বিক্রয় করতে যাবেন তখন দেখবে যে এই ব্যক্তির 10% কিংবা 20% সম্পত্তি বিক্রি করা হচ্ছে তার মোট 10 বিঘা সম্পত্তির থেকে, তখন ওই যে নো অবজেকশন রিপোর্ট দেওয়ার পরে এসিল্যান্ড অফিস সঙ্গে সঙ্গে ওই সাব রেজিস্ট্রি অফিসকে নির্দেশ প্রদান করবেন যে তার সম্পত্তি ওই স্মার্ট কার্ড থেকে মাইনাস করে দিন, দিয়ে যে ক্রয় করছে তাকে প্লাস করে দিন। এই যে সম্পত্তি প্লাস মাইনাস কিন্তু অটোমেটিক্যালি ডিজিটালাইজের মাধ্যমে হয়ে যাবে। এবং যখনই আপনি ডিজিটালাইজের মাধ্যমে করে ফেলবেন তখনই কিন্তু আপনার এই যে দুর্নীতি কিংবা এই যে ঘুষ কিংবা এই যে হয়রানি এগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে। এবং এসিল্যান্ড অফিস থেকে তাৎক্ষণিকভাবে যখন আপনি বলবেন যে এই যে আমার সম্পত্তি হস্তান্তর হয়ে গেছে, আপনি এখন এই সম্পত্তির অনুকূলে আমার নামে সম্পত্তিতে নামজারি করে দিন। এখন এই বিষয়টিকেই কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এখন যখন নামজারি আপনি করে ফেলবেন তখন আপনার নামে হোল্ডিং করা হবে এবং আপনি কিন্তু বাসায় বসে থেকে এখনো কিন্তু অনলাইনেই আপনার খাজনা পরিশোধ করার সুযোগ রয়েছে এবং খাজনা পরিশোধ করা যাচ্ছে। তখন কিন্তু আপনি আরো অতি সহজে অতি দ্রুত আপনি কিন্তু ওই একটি ওয়েবসাইটে যাবেন, আপনার কিছু নাম্বার থাকবে সেগুলো ইনপুট করে দিলেই আপনি কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে কিংবা আপনার কম্পিউটারের মাধ্যমে কিংবা আপনি একজন যদি কোনো কম্পিউটারের দোকানে যান তাহলে কিন্তু সেখান থেকে আপনার 2-1 মিনিটের মধ্যেই আপনার কিন্তু সম্পত্তিতে যে খাজনা সেটি প্রদান করার সুযোগ থাকবে এবং জমি জমা সংক্রান্ত বিষয় কিন্তু ঝামেলা শেষ হয়ে যাবে। এবং সরকারও কিন্তু দেখছে যে এটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে সরকার যে রাজস্ব আয় কিংবা ভূমি উন্নয়ন কর যেটি থাকে সেটি থেকে বঞ্চিত হওয়ার কিন্তু সুযোগ খুবই কম থাকবে। এখন অনেকেই কিন্তু এই বিষয়টিকে ভাবছেন, অনেকেই আমাদের ভিডিওগুলো ইতিমধ্যে দেখে মনে করছেন এই বিষয়টি কবে হবে, কিভাবে বাস্তবায়ন করবে। আসলে ব্যাপারটি এমন না, যেহেতু ভূমি মন্ত্রণালয় থেকে এটি বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে, অলরেডি কিন্তু অনেক কাজ আগিয়ে গেছে। ইতিমধ্যে ই নামজারি কিন্তু শুরু হয়ে গেছে, অনলাইনে খাজনা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এই বিষয়গুলো যখন সহজীকরণ করা হচ্ছে এখন শুধু বাকি আছে বিডিএস ভূমি জরিপ। বিডিএস ভূমি জরিপ হয়ে গেলে কিন্তু প্রয়োগ সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে, কিংবা ইতিমধ্যে যে সকল এলাকায় এই যে বিডিএস ভূমি জরিপ সম্পন্ন হয়েছে সেই সকল এলাকায় কিন্তু এই বিষয়টি শুরু হয়ে গেছে। এখনো অনেক সাব রেজিস্ট্রি অফিসে যেহেতু নোটিশটি পৌঁছায় নাই তারা কিন্তু আগে যে প্রসেস ছিল সেই প্রসেসেই এই যে জমি সংক্রান্ত বিষয়গুলো, এই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়গুলো এগুলো কিন্তু সম্পন্ন করে যাচ্ছেন। তো দ্রুতই আশা করি হয়তো 2024 সালের মধ্যেই এই বিষয়গুলো আমার যে বর্ণিত যে নিয়ম কানুনের কথা বললাম সেই নিয়মের মধ্যে চলে আসবে। যদি না চলে আসে তাহলে সেটি হয়তো সরকারের দায়, সরকার যদি পরিবর্তন হয় কিংবা কোনোভাবে যদি আইন পরিবর্তন করার প্রয়োজন মনে করে তাহলে সেটি কিন্তু ভিন্ন ব্যাপার, কিন্তু সিদ্ধান্ত নীতিগত এটি এবং এটি বাস্তবায়ন করার জন্য কিন্তু ভূমিমন্ত্রী ইতিমধ্যেই সকলকে নির্দেশনা প্রদান করেছেন। আর এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে কিংবা আপনি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।